কি গো, শুনছ? বাড়িতে তো আজকে রান্না বান্নার জন্য কিছু নাই। কি রান্না বান্না করব? আজকে বাজার থেকে গিয়ে মাংস নিয়ে আসো, না হয়তো কিছু মাছই নিয়ে এসো। অনেক দিন ধরে তো ভালো মন্দ কিছু খাওয়া হয়নি। আজকে গিয়ে নিয়ে এসো। হাতে তো একটা টাকাও নাই। কি দিয়ে আজকে তোমাদের জন্য মাছ মাংস আনবো বলো তো? ব্যবসায় তো সারা টাকাই শেষ হয়ে গিয়েছে, সারা লস খেয়েছি। তুমি তো সব জানো। আজকে একটু কিছু বানিয়ে নেও না, তা কালকে আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো। আমি তো জানি বাচ্চারা খেতে পারে না। এখন আমি কি করি বলো তো? আমি আর কি বলবো? প্রতিদিন শুধু এইসবই কথা তোমার। তোমাকে কে বলেছিল ব্যবসা করতে? ওই ব্যবসাটা করার আগেই আমি বলেছিলাম এটাতে টাকা লাগিও না, সব টাকা লস খাবে। আমার কথা তো তখন তুমি শোনোনি। নিজের মতেই সব কিছু কাজ করো। আমি কি তখন বুঝতে পেরেছিলাম? আমি তো ভেবেছিলাম কিছু লাভবান হবে। আর লাভবান হলে কি আমি একা খেতাম? তোমরাই তো খেতে। এখন এমনভাবে কথা বলছো যেন আমি ওইটা নিজের জন্য করেছিলাম। আমি তো তোমাদের ভালোর জন্যই করেছিলাম, বাচ্চাগুলোর জন্য করেছিলাম। কে জানে লস খাবো। রতন ব্যবসাতে অনেকগুলো টাকা লাগায়, যেগুলো টাকা লাগানোর জন্য তার বউ তাকে বারবার মানা করে, কিন্তু তার বউয়ের কোনো কথাই শোনে না সে। তখন সে জিদ করে অনেকগুলো টাকা দিয়ে ব্যবসা শুরু করে, আর ওই ব্যবসাতে অনেক টাকাই ওর লস হয়ে যায়। আর সেই লসের জন্য সে এখন বাড়িতে আবার জিনিসপত্র সে আনতে পারে না। এমন অবস্থা হয়েছে, এখন সে চ্যান করে জীবনটা চালাচ্ছে। তাই রতনের বউ রতনের সাথে খুব ঝগড়া করছিল, কারণ বাড়িতে অনেক দিন হলো ভালো মন্দ ওরা খেতেই পারেনি। রতন তো কিছু আনতেই পারে না এখন। রতন ব্যবসাতে এমন লস খেয়েছে, তার বাড়িটাও তাকে বিক্রি করতে হয়েছে। এখন সে একটা ছোট্ট বাড়ি নিয়ে ভাঙা বাড়িতেই বসবাস করতে শুরু করে। তার বউ এইসব একদম সহ্য করতে পারছিল না। রতনের এক ছেলে এক মেয়ে। যখন ওরা ধনী ছিল তখন তো ওরা জীবনটা আলাদা ছিল। এখন ওরা যখন গরিব হয়ে গিয়েছে, এইসব তো ওর ছেলেমেয়েরাও সহ্য করতে পারছে না। আমার তো এই বাড়িতে দম বন্ধ হয়ে যাচ্ছে। এই বাড়িতে আমরা কিভাবে আর থাকবো? এই বাড়ির থেকে দাদা আমাদেরকে বের কর। এই বাড়িতে আর আমি থাকতে পারছি না। আমি এখান থেকে কোনোখানে চলে যাব না হয়। তোরা কিছু কর। রতনের ব্যবসাতে লস হওয়ার পর তাগর বাড়ির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন তার ছেলে কোনো কাজের জন্য বের হয়, কিন্তু সে সারাদিন ঘুরতে থাকে। কোনো কাজের ব্যবস্থাই সে করতে পারেনি। তারপর তার মার কাছ থেকে সে কিছু টাকা নিয়ে একটি ছোট্ট ধাবা খোলে। অনেক কিছু রান্নাবান্না করে সে ধাবাতে বসে থাকে সারাদিন। রতনের ছেলে ধাবা দিয়ে সারাদিন সে বসে থাকে কাস্টমারের অপেক্ষায়, কিন্তু কোনো কাস্টমারই আসেনি। তার মন খারাপ হয়ে যায়। অনেকক্ষণ সে বসে থাকে। তারপর দেখে একটি লোক তার ধাবাতে আসতে থাকে। সেই লোকটিকে দেখার পর রতনের ছেলের মনে কিছু আশা জাগে। এসেই বলে, আমার খুব খিদে পেয়েছে ভাই, আমাকে কিছু খেতে দাও। আপনি গিয়ে বসেন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। রফিক বলে, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার, খেয়ে বলবেন তো কেমন হয়েছে। রফিকের হোটেলের খাবারগুলো ওই লোকটি খুব মজা করে খেয়ে। ও ভাই, তোমার খাবারগুলো খুব স্বাদ ছিল, আমার পেট ভরে খেয়েছি, খুব ভালো লেগেছে। লোকটি খেয়ে দিয়ে রফিকের খুব প্রশংসা করে। রফিক কিন্তু ওই লোকটির কাছ থেকে টাকা নেয়নি। ও বলে, আজকে আমার প্রথম দিন, তাই আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিব না। কয়েকদিন যেতে যেতেই কাস্টমার অনেকগুলো বাড়তে থাকে। প্রতিদিন সে অনেকগুলো কাস্টমারকে খাওয়াতো। ধাবাতে প্রতিদিন অনেক কাস্টমার বাড়তেই থাকে। অনেক কম সময়ের ভেতরেই রতনের ছেলে অনেক টাকা ইনকাম করে। আর অনেক টাকা ইনকাম করে সে একটি বাড়িও নিয়ে নেয়। ওরা যে আগের বাড়িতে থাকতো সেটা তো তারা বিক্রি করে ফেলেছিল। এখন তারা আবার নতুন করে আরেকটি বাড়ি কিনে, আর ওই বাড়িতে সবাই চলে যায়। নতুন বাড়িতে যাওয়ার পর তার মা আর বোন অনেক বেশি খুশি ছিল। তার বাবাও তার উপর অনেক গর্বিত ছিল। শহরে থাকে ছোট্ট ইমু। মা বাবার সঙ্গে বড় ব্যস্ত জীবন তার। স্কুল, হোমওয়ার্ক, টিউশন এই নিয়ে দিন কেটে যায় ইমুর। উফ, খালি পড়া আর পড়া, একদম ভাল লাগে না আমার। ইমু, শুনো, চলো আমরা দিদার বাড়িতে ঘুরে আসি, খুব মজা হবে। মা, সত্যি বলছো তুমি? আমাকে গ্রামে ঘুরতে নিয়ে যাবে? হুম, আমরা তোমার দিদার কাছে যাব, সত্যি বলছি। ইয়ে, কি
মজা কি মজা। পরের দিন সকালে ইমুর মা গাড়ি বের করে দিদার বাড়ি যাওয়ার জন্য। মা বাইরে বের হয়েই দেখে ইমু তো আগেই গাড়িতে বসে আছে। ইমুর খুশি দেখে মাও হাসে। ইমুর মা নিজেই গাড়ি চালিয়ে মা ছেলে গ্রামে যাওয়ার জন্য বের হলো। জানালা দিয়ে ইমু তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে আর তার মাকে বলে, মা দেখো বাইরে কি সুন্দর সবুজ ধানক্ষেত, গরু, ছাগল, মাটির রাস্তা, কলকল নদীর শব্দ দেখে তার চোখ যেন চকমক করছিল। আর মাকে চিৎকার করে বলছিল, মা দেখো এটা তো একদম ছবির মতো লাগছে। মা ছেলে গল্প করতে করতে গ্রামে দিদার বাড়ি গিয়ে পৌঁছল। ইমু দিদার বাড়ি গিয়েই দরজার সামনে দাঁড়িয়ে ইমু তার দিদাকে চিৎকার করে ডাকতে থাকে। তখন ইমুর মামা বেরিয়ে আসে আর ইমু আর তার মাকে খা খবর জিজ্ঞেস করে আর ভিতরে নিয়ে যায়। ইমুর দিদা শুয়েছিল আর ঘুম থেকে ইমুর গলা শুনেই দিদা তো লাফিয়ে উঠে বসে আর ভাবতে থাকে এটা তো ইমুর গলা। আর ওই এটা বলেই বাইরে বেরিয়ে যায়। ওইদিকে সবাই ড্রয়িং রুমে বসে বসে গল্প করতে থাকে। তার মামি তাকে জিজ্ঞেস করতে থাকে, তার মামা জিজ্ঞেস করতে থাকে, আর তখনই দিদা বাইরে বের হয়ে আসে। ইমু তো দিদাকে দেখে অনেক খুশি, তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। দাদু ভাই, তোমার কি আমার কথা মনে পড়ে না কখনো? ইমু দিদাকে বলে, আমার তো তোমার কথা খুব মনে পড়ে, আমাকে কেউ নিয়েই আসে না। আমার তো তোমার কাছে থাকতে খুব ইচ্ছে করে, আমাকে তারা নিয়েই আসে না, তাই আমি তোমার কাছে আসতে পারি না। পরের দিন ভোরে দিদা হাত ধরে ইমুকে মাঠে নিয়ে যায়। চারপাশে সবুজ গাছ, পাখির ডাক, মাটির গ্রান, এই সব কিছুই ইমুর জন্য নতুন ছিল। দিদা, তোমাদের গ্রাম কত সুন্দর, মাকে বলে আমাকে রেখে দাও না। দাদু ভাই, তুমি আমার সাথে থাকতে চাও? হ্যাঁ দিদা, আমি তোমার কাছে থাকতে চাই। ইমু গ্রামের বাচ্চাদের সাথে নদীর পাশে বসে বসে সুন্দর পরিবেশ উপভোগ করছিল। গ্রামের বাচ্চারা ইমুর পিছুই ছাড়ছিল না। গ্রামে ইমুর নিমিতার সাথে বন্ধুত্ব হয়ে যায়। নিমিতা ইমুকে পুরো গ্রাম ঘুরে দেখায়। তারা সারাদিন গ্রামে ঘুরে বেড়ায় আর রাতে ঘুরে আসে। রাতে ইমু দিদার পাশে বসে আর দিদাকে গ্রামের পাশে থাকা পাহাড়ের কথা জিজ্ঞেস করে। দিদা পাহাড়ের আশেপাশে যাওয়ার জন্য নিষেধ করে দেয়। আর ইমু জিজ্ঞেস করলেই বলে, তোমাকে আমি রাতে বলবো, এখন খেয়ে নেও। ইমু খেয়ে দিয়ে রাতে ঘুমাতে যায় আর বিছানায় গিয়েই দিদাকে বলে, ওই পাহাড়ের কথাটা বলো। দিদা বলে, ওই পাহাড়টা অভিশপ্ত, ওইটার কাছেও যেও না। ইমু বলে, কিসের অভিশপ্ত? দিদা বলে, তাহলে শুনো বলছি। দিদা ইমুকে বলতে থাকে। গ্রামটা দিনের বেলায় শান্ত থাকলেও সন্ধ্যায় সেইখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসতো। গ্রামের লোকেরা বলতো, পাহাড়ে এক সাধু বাবা বহু বছর ধরে তপস্যা করছেন, তাই কেউ ওদিকটাই যায় না। একদিন শহর থেকে এক দম্পতি সেই গ্রামে আসে। তারা খুশি খুশি পাহাড়ের নদ নদীর সবুজ প্রকৃতি দেখে রাতের চাঁদের আলো ছড়ে পড়ছিল পাহাড়ের গায়ে। বাতাস ছিল মিষ্টি গন্ধ। শহর থেকে বেড়াতে আসা আরিয়ন আর মায়া এসব গল্প কুসংস্কার বলে মনে করত। তারা দুজন গ্রামের মায়াভরা পাহাড়ের সৌন্দর্য মোহিত উপভোগ করছিল। এক সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ উঠতে তারা পাহাড়ের পাশে নেমে এলো। নরম ঘাসে ভিজে শিশির, হালকা ছায়া আর ঝিরঝিরে হাওয়া সব কিছু যেন এক অদ্ভুত মায়া তৈরি করছিল। আরিয়ন বলল, মায়া, এই মুহূর্তটা কত সুন্দর, বলে তারা মুগ্ধ হয়ে গেল। হাসি, আনন্দ, ভালোবাসা চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু সেই হাসি পৌঁছে গেল পাহাড়ের গুহার ভিতরে। সেখানে একাগ্র মনে ধ্যান করছিল সাধু বাবা। কিন্তু হঠাৎ চারপাশে পুরো পরিবেশ স্থির হয়ে গেল। আকাশের মেঘ জমে চাঁদের আলো ঢেকে দিল পাহাড়ের গুহার ভিতরে থাকা
বাবার একদম রেগে চোখ মুখ লাল হয়ে গেল। সাধু বাবা খুব রেগে যায়, আর রেগে সাধু বাবা গুহার থেকে বের হয়ে আসে। সাধু বাবা চোখ লাল করে চিৎকার করে উঠল, পাহাড়ের অপবিত্র করার শাস্তি তোমাদেরকে পেতেই হবে। আরিয়ান আর মায়া স্থির হয়ে গেল সাধু বাবাকে দেখে, আর মায়া কাঁদতে থাকে সাধু বাবার কথা শুনে। তোমরা আমার তপস্যাকে ভঙ্গ করেছো, এখন তোমাদেরকে শাস্তি পেতে হবে। সাধু বাবা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গিয়েছে, দয়া করুন আমাদের উপর। মায়ার কোনো কথাই সাধু বাবা শোনে না। সাধু বাবা আরিয়ানকে চিল বানিয়ে দেয়, আর মায়ার যেন চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। মায়া এখন কি করবে কিছুই বুঝতে পারল না। চিল হয়ে আরিয়ান ওইখান থেকে উড়ে চলে যায়, আর ওই পাশে মায়া সারা জীবনের জন্য ঘুরতে থাকে। গ্রামের লোকেরা বলে আজও পূর্ণিমার রাতে পাহাড়ের পাশে এক ছেলের ছায়া আর মায়ার কান্নার শব্দে বাতাসে ভেসে আসে। গ্রামবাসীরা আজও পাহাড়ের পাশে গান বা নাচ কিছুই করে না। তারা জানে অভিশপ্ত প্রেমের ছায়া এখনও পাহাড়ে ঘুরে বেড়ায়। ইমু দিদার কাছে গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ল। মা, আমাদের তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন তো আমাকে ফিরতে হবে। ইমুকে নিয়ে আমি চলে যাচ্ছি, কিছুদিন পরে আবার আসবো তোমাকে দেখতে। তোরা তো কয়টা দিন হলো আইলি, এখনই চলে যাবি? আমার তো খুব খারাপ লাগছে। দাদু ভাইটাকে নিয়ে চলে যাবি তুই? আর কয়টা দিন থেকে যা মা। দিদা, এই গ্রামে বহুত মজা লাগেছে আমার, আমি আবার আসবো তোমাকে দেখতে। আমি আবার আসবো দিদা, এই পাহাড়ের গল্প শুনতে। দিদা চোখ মুছে মুছে বললেন, সোনা, গ্রামেই আসল শান্তি। যখন মন খারাপ হবে মনে করিস এই সবুজ মাঠ আর আমার ভালোবাসা। দিদা মনের মাঝে কষ্ট চেপে রাখে মেয়েকে আর নাতিকে বিদায় জানাই। যাওয়ার আগে ইমু নিমিতার সাথে দেখা করতে যাই। ইমু, তুমি চলে যাচ্ছ? আমার খুব মনে পড়বে তোমার কথা। তুমি শহরে গিয়ে আমাকে ভুলে যেও না, আমাকে মনে রাখবে। না, আমি তোমাকে কখনো বলবো না, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ইমু নিমিতাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসে তার মার সাথে। ইমু যেতে যেতে ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে ওর সাথে কি হয়েছিল।